দুর্বল 10টি ব্যাংকে ৩২,১২০ কোটি টাকার তারল্য সহায়তার পরও গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না কয়েকটি ব্যাংক। টাকা না পেয়ে হতাশ গ্রাহকরা। কর্তৃপক্ষ বলছে, আগের মতো অর্থ সংকট না থাকায় গ্রাহকের আস্থা কিছুটা ফিরেছে। কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভর করে কোনো ব্যাংক দীর্ঘদিন চলতে পারে না বলছে বাংলাদেশ ব্যাংক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ১.৫ দশকে ব্যাংক খাতে হয়েছে লুটপাট। কয়েক হাজার কোটি টাকা পাচার হওয়ায় অস্তিত্ব সংকটে পড়ে ডজন খানিক ব্যাংক। দেউলিয়ার ঝুঁকি থেকে বাঁচাতে দুর্বল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে সরকার। 10টি ব্যাংকে কয়েক ধাপে দেয়া হয় ৩২,১২০ কোটি টাকার তারল্য সহায়তা। তবে এরপরও সংকট কাটেনি কয়েকটি ব্যাংকে। চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না গ্রাহকরা। 1 লাখও চাই না, 2 লাখও টাকা চাই না। আমাদের টাকা আছে 40 লাখ টাকা ব্যাংকে, 50,000 টাকা চাই না করে দিচ্ছি। 1 লাখ টাকার মতো তুলবো, কিন্তু দেখা যাচ্ছে তার 50%-এর মতো আর কি তোলা হয়। তো সেটা তুলতে গিয়েও এই টেবিলে ঘোরো, সেই টেবিলে ঘোরো। 20-এর উপরে কোনো টাকাই দিচ্ছে না। দিনের পর দিন এভাবে আর কতদিন ভোগান্তি করা যায় আমরা অ্যাজ এ ডিপোজিটর হিসেবে। ব্যাংক কর্মকর্তারা জানান, টাকা তোলার পাশাপাশি জমাও দিচ্ছেন কেউ কেউ। কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক। অনলাইন সেবাও পাচ্ছেন গ্রাহকরা। একসাথে বড় অঙ্কের টাকা না তুলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনার গ্র্যাজুয়ালি প্রয়োজন মতো নেন। সেটা হয়তো একটু স্প্লিট করে নিচ্ছে। আমরা কাউকে ইনসিস্ট করছি না, এটা তারাই আমাদেরকে সহযোগিতা করছে। অনেক গ্রাহকই টাকা তুলতে আসতেছে, যার ফলে চাপটা বেশি পড়ে গেছে। এই কারণে আমরা বেশি বড় অ্যামাউন্ট আমরা দিচ্ছি না আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে, দুর্বল ব্যাংকে গ্রাহক আস্থা ফেরাতে খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে, কমাতে হবে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীলতা। কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকিয়ে থেকে তাদের উপর নির্ভরশীল হয়ে কোনো একটা ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার পরেও অনেক ব্যাংকই তাদের সকল গ্রাহকের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। সংস্কার ও সুশাসন অব্যাহত থাকলে শিগগিরই ব্যাংক খাত শক্তিশালী হবে আশা বাংলাদেশ ব্যাংকের। তাদেরকে তো নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকে তারল্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাজিদুল হক। মাজিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখলাম প্রতিবেদনটিতে বাংলাদেশ ব্যাংক কিন্তু তারল্য সহায়তা দিয়েছে, সেই সাথে সংকটও, তাদের তারল্য সংকট যেটা ছিল সেটাও কিছুটা কেটেছে। ব্যাংকে ডিজিটাল মাধ্যমে লেনদেন হচ্ছে, সবভাবেই লেনদেন হচ্ছে, কিন্তু তারপরেও গ্রাহকরা অভিযোগ করছে টাকা পাচ্ছে না তাদের প্রয়োজন মতো। এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমাকে ভালো একটা বিষয়ের উপরে আমন্ত্রণ জানানোর জন্য, কথা বলার জন্য। সেটা হচ্ছে যে দেখুন, যে ব্যাংকগুলোর আস্থা সংকট ভুগছে, সেটা 5ই আগস্টের পর থেকে আপনার বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্যাংকিং, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক কিন্তু 11টা থেকে 12টা ব্যাংকের বোর্ড পুনর্গঠন করেছে। বাকি কিছু কিছু ব্যাংকের পুনর্গঠন করার জন্য এখনো অপেক্ষমান রয়েছে কিছু কিছু ব্যাংক। এটার কারণটা কি ছিল? তার কারণটা ছিল হচ্ছে যে এই ব্যাংকগুলোর আসলে সুশাসনের ঘাটতি ছিল। এই ব্যাংকগুলো গোষ্ঠী স্বার্থে পরিবারতন্ত্র ছিল। পরিবারতন্ত্র থাকার কারণে এই ব্যাংকগুলোর বোর্ড পুনর্গঠন করা হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে বোর্ড যখন পুনর্গঠন হয় তখন কিন্তু একটা প্যানিক উইথড্রয়াল হয়, রাতারাতি ডিপোজিট উঠাতে থাকে আমানতকারীরা, এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে ব্যাংকের যে আমানত, সেই আমানত যে আমানতকারীদের কাছ থেকে যে আমানত রাখা হয় সেটা তো আসলে বিনিয়োগ করা হয়, ঋণ প্রদান করা হয়। ব্যাংকের কাছে তো আসলে লিকুইডিটি, ইনস্ট্যান্ট লিকুইডিটি থাকবে, হচ্ছে যে আবার ডিপোজিটার যখন টাকা জমা দিবে অন্য ডিপোজিটারদেরকে টাকা দিবে। এভাবে তো ব্যাংকের ফাংশন মেইনলি। আসলে আমানতকারীরা যখন একবারে টাকা নিতে আসলো তখন ব্যাংক আসলে সংকটের ভিতরে পড়ে গেল, এবং এই ইন ভিউ অফ দিস সিচুয়েশন তখন কেন্দ্র ব্যাংক করলো যে কেন্দ্র ব্যাংকের মূল দায়িত্ব কিন্তু আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা, আমানতকারীদের আস্থা ধরে রাখা কিন্তু কেন্দ্র ব্যাংকের মূল দায়িত্ব। কিন্তু বিগত সরকারের আমলে কেন্দ্র ব্যাংক অনেক সমালোচিত হয়েছে বিভিন্ন কারণে, কিন্তু যাক, আমি সে কথা বলতে চাচ্ছি না। আমি বর্তমান প্রেক্ষাপটে কেন্দ্র ব্যাংক তখন যে দুর্বল ব্যাংকগুলোকে
যে লিকুইডিটি সাপোর্ট দিল, সেই লিকুইডিটি সাপোর্ট থেকেও আস্থা অর্জন করতে ব্যাংকগুলো ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে তার কারণগুলো আমি বলছি। তার কারণ হচ্ছে যে আপনার যে আমানতকারী আপনার 5 লক্ষ টাকার চেক দিয়েছে তাকে কিন্তু 5,000 টাকা প্রদান করা হয়েছে, তাই না? তাহলে আবার যে আমানতকারী চিকিৎসার জন্য টাকা উঠাতে এসেছে তাকে কিন্তু আসলে টাকা দেওয়া হয়েছে, কিন্তু খুব অল্প পরিমাণ টাকা দেওয়া হয়েছে। আবার কি হয়েছে, ব্যাংকগুলোর ভিতরে কি হয়েছে, ব্যাংকগুলো অনলাইন পেমেন্ট বন্ধ রাখছিল, কারণ এই ব্যাংকগুলো কিন্তু অনলাইন পেমেন্ট করে থাকে, কারণ চট্টগ্রামে টাকা জমা দিয়ে ঢাকা থেকে টাকা উঠানো যায়, কিন্তু এই ব্যাংকগুলো অনলাইন পেমেন্ট বন্ধ রাখছিল। অনলাইন পেমেন্ট বন্ধ রাখার কারণে মানে আমানতকারীদের ভিতরে আস্থা সংকট আরো দেখা দিয়েছে, আরো গভীর হয়েছে। তাই সুতরাং যে বাংলাদেশ ব্যাংক যে যেভাবে সাপোর্ট দিয়েছে সেইভাবে কিন্তু ওই পার্সেন্টেজে ওইভাবে কিন্তু আসলে আপনার আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে ব্যাংকগুলো। কারণ এই সিচুয়েশনে ব্যাংকগুলো আস্থা অর্জন করতে পারবে মিনিমাম 7 বছর থেকে 8 বছর পরে, পূর্ণ আস্থা অর্জন করতে পারবে। আপনি 1-2 দিনে কিন্তু এটা সম্ভব না। এটা যে হক, আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা জানি যে সরকার পরিবর্তনের পরে কিন্তু ব্যাংক খাতে বিভিন্ন ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংস্কারগুলো যথেষ্ট কিনা আপনি কি মনে করেন? এছাড়া আর কি কি ধরনের সংস্কার নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, ব্যাংকের একটা সংস্কারের ভিতরে একটা হয়েছে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স সরকার করেছে। এই আইনের মাধ্যম দিয়ে ব্যাংকগুলো মারধর বাংলাদেশের প্রেক্ষিতে কেন্দ্র ব্যাংক এতদিন ধরে স্বাধীনতা, মানে আমরা স্বাধীনতা পেয়েছি 53 বছর, 53 বছরে কেন্দ্র ব্যাংক স্বাধীন ছিল না, কখনো স্বাধীন ছিল না। যে দেশের কেন্দ্র ব্যাংক স্বাধীন থাকে না সে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু মানে আপনার সুশাসন নিশ্চিত করতে পারে না। তাহলে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার মাধ্যম দিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, ব্যাংক মার্জারের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের অর্থনীতির মানে এটা আমার কাছে মানে এটা অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে, সেটা খারাপ প্রভাব পড়বে। কেন খারাপ প্রভাব পড়বে? তার কারণ হচ্ছে যে এই ব্যাংকগুলোর যে আমানতকারীরা ছিল সেটা ঠিক আছে, সেটা আমানতকারীদের টাকা ফেরত দেবে কেন্দ্র ব্যাংক বারবার বলছে, কিন্তু নতুন আমানতকারী তো আমাকে আসতে হবে, নতুন ইনফ্লো তো আমাকে আসতে হবে। সেই ইনফ্লো তৈরি হবে কিনা মনে হয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন তো হবেই না, আরো আপনার বেকারত্ব সৃষ্টি হবে। তাহলে যে অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি এবং উচ্চ বেকারত্ব থাকে সেই অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না ভালোভাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে এটা বাংলাদেশের দ্য ফার্স্ট কাইন্ড অফ ইটস, এই প্র্যাকটিসটা বাংলাদেশে একদম নতুন। বাংলাদেশ এটার সাথে কিন্তু এখনো এই প্র্যাকটিসের সাথে কিন্তু সুপরিচিত ছিল না কখনো। তাহলে নতুন একটা মডেল যে বাংলাদেশ ব্যাংক নিয়ে আসছে, এই মডেল সাকসেস হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবং আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাবো, অর্থ পাচারে যেই ধরনের অর্থ পাচার হয়েছে আর কি, সেই অর্থ পাচার ফেরাতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেশ তৎপর। এই টাকা ফেরানো সম্ভব হবে কিনা আপনি কি মনে করেন? জি দেখেন, সারা পৃথিবীর এভিডেন্স যেটা বলে যে পাচারকৃত অর্থ ফেরত আনতে এক একটা দেশের 15 বছর সময় লেগেছে, এবং 15 বছর সময় লেগেছে এবং সেই মোট অর্থের মানে 20% টাকা ফেরত আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও এটা সময় লাগবে, কারণ এটা আরেকটা কথা বলবো যে অর্থ পাচার ঠিক আছে ইনিশিয়েটিভ নিচ্ছে ভালো কথা, কিন্তু এই অর্থ মানে পাচারকৃত অর্থ বা সম্পদ ফেরত আনা এত সহজ কাজ না, এটা কম সময়ের ভিতরে সম্ভব না। পৃথিবীর এভিডেন্স যেটা বলে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সামনে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। অর্থ পাচার যে সামনে বাড়বে না বা আবার চলমান হবে না সেটা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের উপর সিদ্ধান্ত। পলিটিক্যাল সরকারের সদিচ্ছা থাকতে হবে, টাকা পাচার বন্ধ করাটা পলিটিক্যাল সরকারের সদিচ্ছা থাকতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেশি দিন না। এটা যখন পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আসবে ক্ষমতাটা, তখন পলিটিক্যাল রাজনৈতিক সরকারের সদিচ্ছা থাকতে হবে পাচারকৃত টাকা ফেরত আনার জন্য। তারা হয়তো একটা নিয়ম করে দিয়ে গেল, তারা একটা পলিসি ডেভেলপ করে দিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার। হক, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ।